সব সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ। আমরা আজকে দুটি বিষয় গতকাল আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে একটা ডেপুটেশন দিয়েছি বিকেল 5:30টায়। তো দুটি বিষয় আমরা রাজ্যবাসীর কাছে রাখতে চাই আজকে। একটা হচ্ছে যে বন্যা, বিধ্বংসী বন্যায় যে ক্ষতি হয়েছে, সরকারি হিসাবে প্রায় 2,64,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 1,48,000 যারা সাধারণ কৃষক ধান চাষ করে, 45,000 উপরে আছে যারা সবজি, পান চাষি এবং বিভিন্ন ধরনের চাষবাস করে। তো এই যে 2,64,000 সরকারি হিসাবে সরকার বলছে আমরা 1,000 টাকা করে দিয়েছি, কিন্তু বাস্তবে অর্ধেক কৃষকও 1,000 টাকা পায়নি। আর এই 1,000 টাকা দিয়ে কৃষকদের বীজ ধানের দামও হবে না, বীজের দামও হবে না। তো আমরা এটা বলছি যে এই যেটা সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে, আর রাজ্যকে ন্যাশনাল ডিজাস্টার হিসেবে ঘোষণা করা, জাতীয় দুর্যোগ এবং দুর্যোগ তহবিল থেকে ত্রিপুরায় টাকা দেওয়া, এটা সাপেক্ষে ত্রিপুরা সরকার নিজস্ব এখতিয়ারের উপরে দাঁড়িয়ে কৃষকদের জন্য যে ক্ষতিপূরণ দেবে বা ত্রাণ দেবে সরকার প্রতিশ্রুতি দিয়েছে, সেটাও সরকার করছে না। এবং এই ক্ষেত্রে বিশেষভাবে যারা পান চাষি এবং যারা মৎস্য চাষি, সরকারি হিসাবে প্রায় 3,000 মৎস্য চাষি এবং পান চাষি আছে প্রায় 5,000-এর উপরে। এই পান চাষি এবং এতে রাজ্যের যিনি রেভিনিউ সচিব তিনি বলেছেন এবং এগ্রি সচিব বলেছেন যে কমপক্ষে 2,950 টাকা দেওয়া হবে পান চাষিদের বরস ঠিক করার জন্য, কিন্তু পান চাষিরা 1 টাকাও পায়নি, মৎস্য চাষিরা 1 টাকাও এখনো পর্যন্ত পায়নি। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যারা মারা গেছে 38 জন এবং অনেকেই আহত হয়েছে। যারা মারা গেছে রেভিনিউ সচিব বলেছেন যে তাদের 26 জনকে নাকি 4 লক্ষ টাকা করে দিয়ে দেওয়া হয়েছে। 4 লক্ষ টাকা তারা পায়নি, সবাই পায়নি, এবং বাকি 12 জন এখনো 1 টাকাও পায়নি। আমরা বিভিন্ন জেলার যারা জেলা শাসক তাদের কাছে আমরা বলেছি যে কেন তারা টাকা পাচ্ছে না, বলছে কাগজপত্রের অভাব আছে, এই আছে সেই আছে, আমরা পরে দেখছি কি করে পেমেন্ট করা যায়, কিন্তু এখনো মৃতরা টাকা পায়নি। কাজে বন্যায় যে ক্ষতি হয়েছে, মানুষ তো ভিক্ষা চাইছে না সরকারের কাছে। হ্যাঁ, আমরা বলছি এটা তো মানুষের অধিকার, কারণ জীবনের অধিকার, মানুষের পেশার অধিকার, তার বেঁচে থাকার অধিকার, এটা সংবিধানে 21 নম্বর আর্টিকেলে আছে। কাজে মানুষের এটা অধিকারের মধ্যে পড়ে। কাজে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সরকারকে রক্ষা করতে হবে। এই ক্ষেত্রে আমরা বলছি যারা মারা গেছে তাদেরকে 50 লক্ষ টাকা করে দেওয়া, এবং যারা আহত হয়েছে তাদেরকে 20 লক্ষ টাকা করে দেওয়া, এবং কৃষকদের যা বিভিন্ন কৃষি সরঞ্জাম সেগুলো বিনামূল্যে দেওয়া, সার বীজ ওষুধ থেকে শুরু করে সব, এবং তাদের যে বিভিন্ন ধরনের যে ঋণগুলো আছে ঋণগুলো মুকুব করা, এবং বিনা সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া কৃষকদের এবং মৎস্য চাষিদের ঋণ দেওয়া। এবং এই ক্ষেত্রে আমরা নির্দিষ্টভাবে বলছি যে সরকারকে, কারণ ত্রিপুরা কৃষির উপর নির্ভর, কৃষিটা শেষ হয়ে গেছে, এই কৃষিকে দাঁড় করাতে হবে, তার জন্য সরকারকে সবচাইতে আগে এগিয়ে আসতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা বন্যা নিয়ে আরও বলছি যেটা, যে সরকার, মুখ্য সচিব আমাদেরকে বলেছেন যে সম্ভব হবে না, কারণ কেন্দ্রীয় সরকার, আমরা চিঠি দিয়েছি জাতীয় দুর্যোগ ঘোষণা করার জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার বলছে হবে না, বিভিন্ন রাজ্যে বন্যা হয়েছে, কাজে এখানে নাও কিছু বলেনি, অফিসিয়ালি কিছু বলেনি, কিন্তু নন অফিসিয়ালি তিনি বলছেন যে এমনটাই বলে দিয়েছে যে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হবে না, বা এটা জাতীয় স্তরে সম্ভব নয়। তাহলে রাজ্য সরকারের এখতিয়ারের জায়গাটা যেটা আছে সেটা কেন রাজ্য সরকার করবে না? আর জাতীয় দুর্যোগে কেন ঘোষণা করবে না সরকার? তাহলে সরকার তো সংবিধানকে অমান্য করছে। আমরা মুখ্য সচিবকে এই কথাটা বারবার বলেছি। কাজেই সরকারকে এই ক্ষেত্রে জবাবদিহি করতে হবে। সরকার এড়িয়ে যাচ্ছে। অদ্ভুতভাবে মুখ্য সচিব বলছেন যে পূজা ছিল, এই ছিল, অফিসাররা ব্যস্ত ছিল, সম্ভব না, এখন আমি নিয়ে বসে আমি ব্যবস্থা করব। তিনি এইটুকু কথা দিয়েছেন যে আপনারা যে তথ্য দিয়েছেন এই তথ্য নিয়ে আমি বিভিন্ন ডিপার্টমেন্টে বসে কেন মানুষ ক্ষতিপূরণ পায়নি সেটা আমি দেখব এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করব। দ্বিতীয় যে প্রশ্নটা আমরা তুলেছি, যে রাজ্যের সবচেয়ে বড় সমস্যা এখন সহিংসতা। গন্ডাছড়া থেকে শুরু হয়েছে জুলাই মাসে 7 তারিখ থেকে, সেটা অক্টোবরের 17 তারিখ পর্যন্ত আমরা 5টি ঘটনা তুলেছি। গন্ডা তুইসা, কৈতুরাবাড়ি, কদমতলা, তারপরে হচ্ছে যেটা আপনার মনুবাজার থানায় যে হেফাজত হত্যা হয়েছে বাদল ত্রিপুরা, এবং সিপাহীজলার কলম চৌড়া, যেখানে একজন গৃহবধূকে উলঙ্গ করে বর্বরোচিত মধ্যযুগীয় নির্যাতন হয়েছে। এই 5টি হিংসার ঘটনা আমরা মুখ্য সচিবকে বলেছি, শুধু বলিনি, আমরা তথ্য দিয়েছি। যে গন্ডা তুইসাতে আমরা বলছি
যে যে মৃত্যু হয়েছে একজনের, কিন্তু ঘর 55 জনের ঘর একেবারে ড্যামেজ হয়েছে, ধ্বংস হয়েছে। এর মধ্যে 9 জনের ঘরে বাড়ি কিচ্ছু নেই। এখন সরকার 3 লক্ষ টাকা করে দিয়েছে। 3টি পরিবার আবেদন করা সত্ত্বেও ক্ষতিপূরণ পায়নি। মুখ্য সচিবের কাছে এই 3টি আবেদনপত্র আমরা তুলে দিয়েছি, যে যারা এসডিএম এর কাছে জমা দিয়েছিল তারা পায়নি, তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এবং নির্দিষ্টভাবে আমরা বলেছি যে 55 পরিবারকে ইন্দিরা আবাস যোজনা আর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিতে হবে। তো তিনি এগ্রি করেছেন, যেটা তো দেওয়া উচিত। কচুরাবাড়িতে আমরা বলেছি 17টি পরিবার, 6টি পরিবার ক্যাম্পে আছে এখনো, এবং সরকার তাদেরকে ভরণ পোষণ দিচ্ছে। আর যাদের সমস্ত ঘর বাড়ি শেষ হয়ে গেছে, এরকম 60টি পরিবারকে 12,000 টাকা দিয়েছে, বাকি পরিবারগুলোকে 6,000 টাকা করে দিয়েছে, আর কিচ্ছু দেওয়া হয়নি। তিনি অবাক হয়েছেন যে এখনো 6টি পরিবার ক্যাম্পে আছে, তিনি যে জানেন না। আমি বলছি আপনি জানুন, এবং এই পরিবারগুলি আর কতদিন ক্যাম্পে থাকবে? এগুলো ঘর তৈরি করে তাদেরকে বাড়িতে পাঠানো দরকার, তাদের জীবিকাতে ফেরানো দরকার। কচুরাবাড়িতে এই অবস্থা হয়ে আছে, আর কিচ্ছু করছে না প্রশাসন। কদমতলা, আমরা বলছি কদমতলাতে এখনো ভয়াবহ পরিস্থিতি। 2 সম্প্রদায়ের মধ্যে এখনো চরম অবিশ্বাস, এবং আলাদা আলাদা ছোট ছোট বাজার হয়ে যাচ্ছে। কদমতলা মূল বাজার ভেঙে আলাদা আলাদা বাজার তৈরি হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের নামে। এটা কেন হবে? এবং সবচাইতে বড় হচ্ছে 103টা দোকান কদমতলা বাজারে ধ্বংস হয়েছে, 60টি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, 60টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন 5,000 টাকা করে দিয়েছে 20টি দোকানদারকে, এবং একটা বিশেষ সম্প্রদায়ের দোকানদারকে 1 টাকাও দেওয়া হয়নি। আমরা মুখ্য সচিবকে বলেছি প্রশাসন কি করে এই ধরনের, এসডিএম কি করে ধর্মনগরের এই অবস্থা করছেন, দিচ্ছেন, বাকিদের দিচ্ছেন না কেন? এটা তো ত্রিপুরার কোথাও হয়নি, কেন কদমতলায় এটা হবে? আমরা এই প্রশ্নটা তুলেছি, বলছি এটা আমি দেখছি, আমি কালকেই ডিজিপির সাথে বসবো এবং ডিজিপিকে বলবো যে যাতে এখানে ব্যবস্থা নেওয়া। আমরা বলছি দেখুন, সুসম্পর্ক বা সম্প্রীতি জোর করেও আসবে না। হ্যাঁ, যে যে মানে এই ধরনের ঘটনার পেছনে যে উস্কানিটা রয়েছে, এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছে, প্রফেট মোহাম্মদের নামে অমর্যাদাকর মন্তব্য করে সংখ্যালঘু মুসলিমদের যেভাবে ভাবাবেগে আঘাত করে যেভাবে তারা জড়ো হয়েছে, যে ছেলেটা এটা করেছে তাকে গ্রেপ্তার করে পুলিশ আবার ছেড়ে দিয়েছে। আমরা তো প্রত্যেকটা ঘটনায় দেখছি যে কোনো ধর্মের প্রার্থনা স্থল আঘাতপ্রাপ্ত হয়েছে বা সেখানে ভাঙচুর হয়েছে, একদল স্বঘোষিত ধর্মের বিভিন্ন সংগঠনের লোক, ধর্মীয় সংগঠনের লোক, স্বঘোষিত নেতা হয়ে তারা নিজেরা আইন হাতে নিয়ে তারা গিয়ে অপর ধর্মের প্রার্থনা স্থলের উপরে আক্রমণ করছে এবং বাড়ি ঘরে আগুন দিচ্ছে। আইন প্রশাসন কিচ্ছু নেই, প্রশাসন উল্টো মদত দিচ্ছে তাদের। এটা কেন হবে? এই ধরনের উগ্র ধর্মীয় সংগঠন এবং নেতাদের এখনই দৃষ্টান্তমূলকভাবে তাদেরকে গ্রেপ্তার করা উচিত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। সরকার কেন এটা করবে না? হয়তো সরকারই সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে, এটাই তো প্রমাণ হবে। এবং এটাই তো দেখছে ত্রিপুরার মানুষ, যে এই সরকার মদত দিচ্ছে এই সমস্ত হিংসায়, এবং হিংসা এক এক জেলা থেকে আরেক জেলায় বিস্তৃত হচ্ছে। কাজে আমরা এটা পরিষ্কারভাবে মুখ্য সচিবকে বলেছি যে আপনি বিষয়টা দেখুন, কারণ আপনি মুখ্যমন্ত্রী, আপনারা যদি ব্যাপারটা না দেখেন তাহলে এটা বলতে হবে আমাদের, এবং এটা বলছে ত্রিপুরার মানুষ যে সরকার এই ধরনের হিংসায় মদত দিচ্ছে। কদমতলার ঘটনা খুব ভয়াবহ, এখনো ভেতরে ভেতরে এটা এখনো জ্বলছে। কাজে সরকারকে সম্প্রীতি রক্ষার জন্য এগিয়ে আসতে হবে, এবং যারা উস্কানিদাতা, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে শাস্তি দিতে হবে, যারা নিরপরাধ তাদেরকে ছাড়তে হবে। এবং যে আলফেসানি আহমদ যার মৃত্যু হয়েছে, আমরা বলছি পুলিশের গলিতে মৃত্যু হয়েছে, তার স্ত্রী এফআইআর করেছে পরশুদিন, 27 দিন এফআইআর করতে পারেনি, সাহস পায়নি, থানায় গেলে নাকি মেরে ফেলবে। গত পরশুদিন তার স্ত্রী এফআইআর করেছে যে পুলিশ গুলি করে মেরেছে, অথচ পুলিশ যে সোয়ামোটো মামলা নিয়েছে সেই মামলায় পুলিশ বলছে এটা পুলিশের গুলিতে নাও হতে পারে, অন্য কোনো আঘাতও হতে পারে। এফআইআর লেখা আছে, আমি এফআইআর আছে আমার এই ফাইলের মধ্যে, আমি আপনাদের দেখাতে পারবো। আমি রাজ্যবাসীর কাছে বলবো যে পুলিশ তো ডাইভার্ট করছে, যেভাবে বাদল ত্রিপুরার যে তার যে হাজতে যে তার হিংসাটা হয়েছে, এখন একটা লাঠি এনেছে পুলিশ, লাঠি এনে বলছে এই লাঠি নাকি বাইরে আঘাত হয়েছে, তাকে চোর বলে দিল। আমি গ্রামে গেছি, গ্রামে অন্তত 100 মানুষের সাথে কথা বলেছি, সবাই বলেছে তাকে চোর হিসাবে ধরা হয়নি, চোর বানানো হয়েছে। আরেকজনের বাগান থেকে 2.5 কেজি স্ক্র্যাপ রাবার একটা ব্যাগে তুলে তাকে চোর সাজানো হয়েছে, কিন্তু তাকে গ্রামবাসী চোর হিসাবে ধরে দেয়নি, বা তার উপরে কোনো চোর হিসাবে তাকে ধরে তাকে মারধরও কেউ করেনি।
কিন্তু পুলিশ একটা লাঠি, দেখুন 5 জন পুলিশ কিন্তু হাজতে আছে, কিন্তু পুলিশ তদন্তে একটা লাঠি এনেছে, তাহলে ডাইভার্ট করছে। ঠিক একইভাবে কদমতলায় আলফেসানি আহমদের যে মৃত্যুটা পুলিশের গুলিতে হয়েছে, এটাকে পুলিশ ডাইভার্ট করছে। আমরা বলছি এই দুটি ঘটনায় একটা স্বাধীন এনকোয়ারি চাই, আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই, এবং সেটা মিনিমাম যেটা সিজিএম থেকে এবং হাইকোর্টের তত্ত্বাবধানে এই মানে এটা তদন্ত হতে হবে, যাতে এই প্রকৃত দোষীরা সামনে আসে এবং তাদের শাস্তি হয়। কারণ পুলিশ গুলি করেছে কদমতলার ঘটনায় ডিসবার্স করার জন্য, পুলিশ বলছে আত্মরক্ষার জন্য, বলেছে এফআইআর এর মধ্যে আত্মরক্ষা করতে গিয়ে আমরা গুলি করেছি, তো গুলিটা আমরা শূন্য করেছি, কিন্তু আমাদের গুলির পরে একজনের পড়ে আছে আর দুজনের পায়ে গুলি লেগেছে, এফআইআর এ লেখা আছে তাদের গুলির পরে, কিন্তু এই গুলিতেই এলফাসানি মারা গেছে এটা পুলিশ বলছে না, বলছে অন্যদের হতে পারে। আবার মুসলিমরা যে জড়ো হয়েছে, তারা যে জড়ো হয়েছে বড় আকারে হিংসা করেছে, বলছে তাদের হাতে ফায়ার আর্মস ছিল, এফআইআর বলেছে। তাহলে মুসলিমদের সাজানো হচ্ছে এখন যে ফায়ারটা তারাই করেছে। তো এইভাবে এফআইআরটাতে ডাইভার্ট করার সমস্ত মেটেরিয়াল তৈরি করে রেখেছে পুলিশ। এই কারণে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি দরকার। আমরা ডিটেলস বলেছি, তথ্য দিয়ে বলেছি চিফ সেক্রেটারিকে যে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি দরকার, পুলিশ দিয়ে এই তদন্ত হবে না, এই তদন্ত করতে হবে, জুডিশিয়াল এনকোয়ারি করতে হবে, বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। এটা আমরা স্পষ্টভাবে তুলে ধরেছি। তিনি আমাদের কথার সাথে এগ্রি করেছেন, বলেছেন বলবেন, ডিজিপিকে বলবেন, সবাইকে বলবেন, এবং আমরা এখানে থেমে থাকবো না। আমরা যদি উনি কিছু না করেন তাহলে আমরা হাইকোর্টে যাব, হাইকোর্টে যদি না করে আমরা সুপ্রিম কোর্টে যাব। বাদল ত্রিপুরার হত্যার ঘটনা এবং আলফেসানি আহমদের হত্যার ঘটনা নিয়ে আমরা যাব, এবং আমরা এই 4টি ঘটনায় যাদের মৃত্যু হয়েছে 3 জনে, পরমেশ্বর রিয়াং গন্ডা তৈসা, বাদল ত্রিপুরা এবং আলফেসানি আহমেদ, 3 জনের পরিবারে আমরা বলছি ক্ষতিপূরণ দিতে হবে, সংবিধান অনুসারে ক্ষতিপূরণ দিতে হবে, এবং একটা করে সরকারি চাকরি দিতে হবে। আমরা মুখ্য সচিবকে বলেছি, দেখুন এটা একটা কনভেনশনাল রুলস ত্রিপুরায়, জাতিগত হোক সাম্প্রদায়িক হিংসায় যদি কারোর মৃত্যু হয় তার পরিবারকে একটা চাকরি দেওয়া হয়। এটা দিয়ে আসছে ত্রিপুরায় গত 30, 40, 50 বছর ধরে। এই সরকারকে এটা ব্রেক করবে, আপনি জানেন এটা, তিনি চুপ করে আছেন। আপনার তো জানা উচিত এটা কনভেনশন ত্রিপুরায়। কাজে কেন পরমেশ্বর রিয়াং একটা পরিবার একটা চাকরি পাবে না? এটা আমরা দাবি করছি আপনার কাছে, আপনি এই কনভেনশনটা রক্ষা করুন। কারণ ত্রিপুরায় এই হিংসা অনেক হয়েছে, গন্ডা দুই সাথে এর আগে হিংসা হয়নি, নতুন করে হিংসা হয়েছে। কাজে এই প্রশ্নটা আমরা গভীরভাবে তুলেছি, তবে তিনি স্বীকার করেছেন এই ধরনের ফিডব্যাক তিনি পাননি। মানে যে তথ্যগুলি আমরা দিয়েছি এবং প্রত্যেকটা ঘটনার তদন্ত রিপোর্ট একটা আমরা সাথে দিয়েছি, আপনারা পাবেন, এটার মধ্যে ডিটেলস আমরা মোটামুটি সংক্ষেপে এটার মধ্যে আছে। তো আমরা বলছি যে এই বিষয়গুলো ত্রিপুরার সমাজকে অত্যন্ত দুর্যোগপূর্ণ করে তুলেছে। শুধু বন্যাই না, এই সহিংসতা ত্রিপুরাকে গভীর অন্ধকারে আচ্ছন্ন করেছে, এবং নারীদের উপরে হিংসার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরায়। এখন ত্রিপুরায় কোনো নারী নিরাপদ নয়, শহরে গ্রামে পাহাড়ে কোথাও নারী নিরাপদ নয়। কাজে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে, আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ত্রিপুরায়। এই আবেদন আমরা মুখ্য সচিবকে রেখেছি, এবং এই বিষয়টা নিয়ে আমরা আরো সুদূর প্রসারী আমরা আন্দোলনে যাব এবং আইনি পদক্ষেপের দিকে যাব, এই কথা আমরা ওনাকে বলেছি। তবে তিনি এইটুকু এশিওর করেছেন যে তিনি পদক্ষেপ নেবেন